চিতার আগুন, রহস্যময় কঙ্কাল আর ব্ল্যাক ম্যাজিকের নাম করে লুকানো এক প্রতিশোধের গল্প। যে মানুষটাকে সবাই ভিকটিম ভেবেছিল, আসলে সেও হয়তো খুনি। মুভির শেষে আপনাদের সামনে যে টুইস্টটা আসবে তা বিশ্বাস করাও কঠিন হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি এই রহস্যময় মুভিটা। মুভির শুরুতেই আমাদের একটা গ্রাম দেখানো হয়। এই মেয়েটির নাম হলো লক্ষ্মী। সে এই গ্রামেই তার পরিবার নিয়ে থাকে। তার স্বামীর নাম কোমেরি। অটো চালিয়ে তাদের সংসার চালায়। তিনি খুব সাদাসিধে একজন মানুষ, কারো সাথে কোনো ঝগড়া ঝামেলা, নেশা ভান কোনো কিছুই করতো না। কোমেরির একটা ভাই ছিল যার নাম জাঙ্গা। সে পুলিশ হওয়ার জন্য পড়াশোনা করছে। কোমেরির একজন হেল্পার ছিল, তার নাম বাল্লিজা। সকালবেলা জাঙ্গা বাল্লিজাকে নিয়ে বাজারে যাওয়ার সময় হঠাৎই রাস্তার মাঝখানে তারা দেখতে পায় রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সিঁদুর মাখানো লেবু, নারকেল আরো অনেক কিছু পড়ে আছে। গ্রামের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের খবর চারিদিকে ছড়িয়ে গেছে। জাঙ্গা এইসব কিছুতে বিশ্বাস না করলেও বাল্লিজা কিছুতেই ওখান থেকে তাকে যেতে দেবে না। জাঙ্গা সাইকেল ঘোরাতে না চাইলেও বাল্লিজার জোড়াজোড়িতে সে সাইকেল ঘুরিয়ে নেয়। কিন্তু ঠিক সেই সময়ই কোমেরি তার অটো নিয়ে ওই জিনিসগুলোর ওপর দিয়ে চলে যায়। এটা দেখে তো বাল্লিজা ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণ পর তো তাকে তার সাথেই কাজে যেতে হবে। কোমেডির একটা ভালো দিক হলো সে কঠোর পরিশ্রম করে সংসার চালালেও সমস্ত মানুষকেই সে সাহায্য করে। প্রতিদিন রাতে বাড়ি ফিরে সারা দিনের উপার্জনের কিছুটা অংশ সে ভাঁড়ে ফেলে এবং বাকিটা লক্ষ্মীর হাতে দেয়। আর তার একটা বদ অভ্যাস হলো সে বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়া করে শ্মশানের পাশে যায় পেট খালি করতে। এই লোকটার নাম হলো মাল্লি। মাল্লি প্রায়ই শ্মশানে আসতো মরা মানুষের জামা কাপড় আরো বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য। মাল্লি ও কোমেরি যে যার দরকারে যেহেতু প্রতিদিনই শ্মশানে আসতো, তাই তাদের মধ্যে একটা ভালো আলাপ জমে যায়। পরের দিন কুমেরিরা যখন বাস স্ট্যান্ডে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিল, তখন আমরা বাস থেকে একটা মেয়েকে নামতে দেখি। এই মেয়েটি হলো রবির মেয়ে। রবি হলো এই গ্রামের পঞ্চায়েত। তার চরিত্র হলো আবার ফুলের মতো পবিত্র। কোমেরি কোনো নেশা না করলেও তার অ্যাসিস্ট্যান্ট বাল্লিজা প্রচুর নেশা করত। তাই নেশার টানে সারাদিনের কাজ শেষ হলে প্রতিদিনই সে চলে আসে একটি ধাবায়। সেখানে বাল্লিজা নেশা করে রবির লোকেদের সাথে মারপিটে জড়িয়ে যায়। রবির লোকেরা বাল্লিজাকে তুলে নিয়ে যায় রবির কাছে। রবি তাকে সেখানে বেঁধে রেখে দেয় এবং তার শাস্তি স্বরূপ বাল্লিজার স্ত্রী রামুলাকে সবার সামনে বুক থেকে শাড়ির আঁচল নামিয়ে মেঝে মুছতে বলে। তারপর রবি তাদের হুমকি দেয়, এরপর যদি কখনো আমার লোকেদের সাথে মারপিট করা হয় তাহলে তোর বউয়ের স্থান হবে এবার আমার বিছানায়। বাল্লিজা বাড়িতে ফিরে তার ভুল বুঝতে পারে। সে রামুলাকে কথা দেয় সে আর কখনোই নেশা করবে না। এর মধ্যেই জাঙ্গা তাদের একটা সুসংবাদ দেয়। জাঙ্গা পুলিশে চাকরি পেয়ে গেছে আর তার পোস্টিং এই গ্রামেই। সেই দিন রাতে কোমেরি খাওয়া দাওয়া সেরে যখন ঘুমাতে যায়, তখন তার স্ত্রী শারীরিক সম্পর্ক করতে চাইলে কোমেরি বলে, আজ আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজ না হয় তুমি ঘুমিয়ে পড়ো। এই সিনগুলো আপনারা ভালো করে দেখুন, কারণ এর মধ্যেও লুকিয়ে আছে এক বড় টুইস্ট। পরের দিন সকালে কুমেরি তার ভাই জাঙ্গাকে পুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে আসে। তারা সবাই অনেক খুশি ছিল, কারণ আজকে হলো জাঙ্গার পুলিশ স্টেশনে প্রথম দিন। জাঙ্গা থানায় গিয়েই ভাবতে থাকে সে কখন একটা রহস্যময় কেস পাবে। আসলে তার অনেক দিনের ইচ্ছে ছিল পুলিশ হওয়ার পর সে এমন একটা কেস সলভ করবে যেটা আগে কেউ কখনোই করেনি। জাঙ্গা ভেবেছিল পুলিশ হওয়ার পর সে অপরাধীদের শাস্তি দেবে, কিন্তু এদিকে তো অন্য রকমই হলো। এই থানার এসআই হলো রবির গোলাম। এসআই তাকে পুলিশের কোনো কাজ না দিয়ে বরং তাদের নিজেদের বাড়ির জন্য বাজার করতে পাঠায়। জাঙ্গা যখন বাজার থেকে বাজার করে ফিরছিল, তখন তার ফোনে এক জ্যোতিষী ফোন করে। এই জ্যোতিষীটি হলো তার এক কাকা। তিনি জাঙ্গাকে বলেন, কোমেরির গ্রহ নক্ষত্র এখন ভালো যাচ্ছে না, ওর কিছু একটা খারাপ হতে চলেছে, ওর একটু খেয়াল রাখিস, পরের সপ্তাহের দিকে আমি তোদের বাড়িতে যাব। এই কথাটা শুনে জাঙ্গা তো ভয় পেয়ে যায়। পরের দিন সকালে পঞ্চায়েত প্রধান রবি শহর থেকে গ্রামে ফিরছিল। ফেরার সময় রাস্তার মাঝে হঠাৎই তার গাড়ির সামনে একটা গরু চলে আসে। গাড়ির সামনে গরু চলে আসায় অ্যাক্সিডেন্ট হয়ে সে সেখানেই মারা যায়। বাল্লিজা তো এই খবরটা শোনার পর খুব খুশি হয়, কারণ এতদিন সে তাদের উপর অনেক অত্যাচার করেছে। পরের দিন জাঙ্গা থানায় ডিউটি করছিল। ঠিক সেই সময় তার ফোনে তার বৌদি লক্ষ্মীর ফোন আসে। লক্ষ্মীর ফোন পেয়ে তৎক্ষণাৎ সে বাড়িতে চলে আসে। লক্ষ্মী তাকে বলে, কাল রাতে তোমার দাদা শ্মশানের পাশে পেট খালি করতে গিয়েছিল। রাত পেরিয়ে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, এখনো বাড়িতে ফেরেনি, আর তোমার দাদা ফোনটাও ঘরে ফেলে গেছে। লক্ষ্মীর মুখে এই কথাটা শোনার পর জাঙ্গা বেরিয়ে পড়ে তার দাদাকে খোঁজার জন্য। গ্রামের অনেককেই তার দাদার কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তাকে নাকি দেখেনি। জাঙ্গার তো চিন্তা বেড়ে যায়, কারণ সেই জ্যোতিষী তাকে বলেছিল
বলেছিল তার দাদার এখন খেয়াল রাখতে। তারপর জাঙ্গা বাল্লিজাকে নিয়ে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অটোতে করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা শ্মশানের কাছে এসে একটা জ্বলন্ত চিতা দেখে দাঁড়িয়ে পড়ে, কারণ সেই চিতার পাশে পড়েছিল কুমেরির জুতো ও গামছা। এরপর আমরা দেখি নিউজ চ্যানেলের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তাদেরও ওই গ্রামের মধ্যে ব্ল্যাক ম্যাজিক বেড়েই চলেছে। পুলিশরা সেই চিতা থেকে দুটো কঙ্কাল উদ্ধার করে, কিন্তু এই দুটো কঙ্কাল আসলে কার? সিন কাট হয়ে আমাদের এক সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়। এই মেয়েটি হলো কবিতা, সে এখন প্রেগনেন্ট। জামা কাপড় মেলার সময় হঠাৎই তার লেবার পেন উঠলে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা জানতে পারে তাদের বাচ্চা মারা গেছে। আসলে কবিতার প্রচন্ড জ্বর হয়ে তার গোটা শরীর ফুলে গেছে এবং তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে গেছে। বিভিন্ন চিকিৎসার পরেও যখন তার এই রোগগুলো ভালো হচ্ছিল না, তখন তাদের বাড়ির লোক এক পুরোহিতের কাছে যায়। পুরোহিত তার সবকিছু দেখে বলে কবিতার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই ব্ল্যাক ম্যাজিকটা যে করেছে সে ভীষণই শক্তিশালী। কবিতার উপর মারণ ক্রিয়া করা হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। পুরোহিতের কথা শেষ হতে না হতেই হসপিটাল থেকে খবর আসে কবিতা মারা গেছে। কবিতার দাদা রমেশকে পুরোহিত আলাদা করে ডেকে বলেন এই ব্ল্যাক ম্যাজিকটা 4টে পর্যায়ে করা হয়। প্রথম 3টে নিজের বিপক্ষকে মারার জন্য, আর শেষটা নিজেকে বাঁচানোর জন্য। তাই যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার শেষ কাজটা করার জন্য তাকে ওই চিতার কাছে আসতে হবে। তাই কবিতার চিতার ওপর তোমরা একটু নজর রেখো, তাহলেই তোমরা জানতে পারবে কে এই ক্রিয়াটা করেছে। কবিতার শেষ কাজ সম্পন্ন করার পর রমেশ মাল্লি নামের সেই লোকটিকে কিছু টাকা দিয়ে সেই চিতার ওপর নজর রাখতে বলে। সেই দিন রাতে প্রত্যেক দিনের মতো কুমেরি বাড়ি ফিরে তার সারা দিনের উপার্জন ভাঁড়ে রাখতে গেলে লক্ষ্মী দেখে তার হাতে একটু চোট লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে কুমেরি যখন পেট খালি করার জন্য শ্মশানে যাবে, তখন নিজের জুতো না পেয়ে লক্ষ্মীর জুতোটা পরেই শ্মশানে যায়। আর শ্মশানে যেহেতু মাল্লি আগে থেকেই নজর রাখছিল, তাই কুমেরি সেখানে আসলে মাল্লি তাকে ধরে রমেশদেরকে ডাকে। সেই সময় রমেশ ছুটে এসে কুমেরির গায়ে কেরোসিন ঢেলে দিলে তাদের মধ্যে মারপিট শুরু হয়। কুমেরি তো বুঝতেই পারছে না যে রমেশ তাকে কেন মারছে। তাদের মারামারির সময় কুমেরি তাদের হাত থেকে পালাতে চাইলে সে জ্বলন্ত চিতায় পড়ে যায়। আর তার গায়ে যেহেতু কেরোসিন লেগেই ছিল, তাই পড়ে যাওয়ার সাথে সাথেই আগুন লেগে যায়। তার উপরেই আবার রমেশ আর তার ভাইরা মিলে লাঠি দিয়ে তাকে মেরে সেখানেই শেষ করে দেয়। এরপর ঘটনা বর্তমানে ফেরে। এখানে আমরা সেই দুটো কঙ্কাল কার সেই প্রশ্নের উত্তরটা পেলাম। একটা কঙ্কাল হলো কবিতার, আর একটা কঙ্কাল হলো কুমেরি। পরের দিন সকালে থানার এসআই রমেশ ও লক্ষ্মীর পরিবারকে থানায় ডেকে পাঠায়। রমেশের যেহেতু এসআই এর সাথে ভালো সম্পর্ক, তাই লক্ষ্মীকে 50,000 টাকা দিয়ে কেসটা বন্ধ করতে চায়। কিন্তু জাঙ্গা চায় প্রতিশোধ নিতে। সে যেমন করে হোক তার দাদার মৃত্যুর পেছনে যাদের হাত আছে তাদের সে শাস্তি দেবে। সেই দিন রাতে জাঙ্গা রমেশের পেছনে তাড়া করে। তাড়া করতে করতে একটা জঙ্গলের মধ্যে এলে তখন জাঙ্গা তাকে আটকে প্রচুর মারে। জাঙ্গার হাত থেকে বাঁচার জন্য রমেশ জাঙ্গাকে জানায় কুমেরি কবিতার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, তাই আমরা তাকে মেরে ফেলেছি। এই কথাটা শুনে জাঙ্গা তো প্রচন্ড অবাক হয়ে যায়। তার কথাটা সে বিশ্বাসই করে না, কারণ তার দাদা ছিল অন্যরকম একটা মানুষ। সে নিজে কষ্টে থাকলেও সবাইকে সে সাহায্য করত। এমনকি সে কোনো ঝগড়া ঝামেলার মধ্যেও থাকতো না, কোনো নেশা ভান করতো না। সেই মানুষ কিনা করবে কারো উপর ব্ল্যাক ম্যাজিক? জাঙ্গা তখন রমেশকে বলে তুমি তো নিজের চোখে কখনোই দেখোনি আমার দাদাকে ব্ল্যাক ম্যাজিক করতে, তাহলে কোনো প্রমাণ ছাড়াই কিভাবে একটা মানুষের প্রাণ নিলে? জাঙ্গা চাইলে এখনই সে রমেশকে মেরে ফেলতে পারত, কিন্তু সে কখনোই এভাবে কাউকে মারতে চায় না। সে যেহেতু একজন পুলিশ, তাই আইনের আওতায় এনে শাস্তি দিতে চায়। এরপর থেকে জাঙ্গা এই ব্ল্যাক ম্যাজিকে সন্দেহ করে কাউকে মেরে ফেলার ব্যাপারে কেস স্টাডি করতে থাকে। গ্রামের মানুষদের কাছে এই কেসের ব্যাপারে সাহায্য চাইতে গেলে সে দেখে রমেশরা যেহেতু উঁচু জাতের আর তাদের ক্ষমতাও অনেক, তাই তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। তাকে কোনো উকিলও সাহায্য করতে চায় না। তাই সে ঠিক করে তার দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে একাই এই কেসটা লড়বে। জাঙ্গা কোর্টে গিয়ে বলে এই ব্ল্যাক ম্যাজিক করার সন্দেহে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে, যার বিরুদ্ধে গোটা ভারতে কোনো আইন নেই। আর এই সুযোগ নিয়েই রমেশ ও তার ভাইরা মিলে কুমেরিকে মেরেছে। এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে জাজ তাদের 15 দিন পর আবারও একটা ডেট দেয়। এরপর জাঙ্গাকে গ্রামের বহু মানুষ সাপোর্ট করতে শুরু করলো, কারণ সে শুধুমাত্র তার দাদার জন্য নয়, বরং সে প্রত্যেকটা মানুষের জন্যই লড়ছে। তারপর থেকে জাঙ্গা গভীরে গিয়ে আরো তদন্ত শুরু করে। দেখতে দেখতে 15টা দিন কেটে যায়। কোর্টে গিয়ে রমেশের পক্ষের উকিল বলে আমার ক্লায়েন্ট কুমেরিকে আগে থেকে কখনোই চিনতো না। কুমেরির বডি সেই চিতার মধ্যে পাওয়া গেছে ঠিকই,
ঠিকই, কিন্তু এটা কোনোভাবেই প্রমাণ করে না যে এটা রমেশ ও তার ভাইয়ের কাজ। গ্রামের মানুষের মুখের কথার উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। তাই জাঙ্গা যাতে এমন কাউকে নিয়ে আসে যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এই কথাটা শোনার পর জাঙ্গা বলে এই ঘটনার একজনই প্রত্যক্ষদর্শী হলো মাল্লি, কিন্তু সেই রাতের পর থেকে মাল্লিকে আর কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো রমেশই কোমেরির মৃত্যুর জন্য দায়ী। এই বলে জাঙ্গা সেই দিন থানায় যা যা কথা হয়েছিল সেই ভিডিওটা দেখায়। এই ভিডিওটা দেখার পর জাজ সাহেবের কাছে সব ক্লিয়ার হয়ে যায়। তাই শেষ রায়ের জন্য এই মাসের 21 তারিখে ডেট দেওয়া হয়। এরপর জাঙ্গা কিন্তু চুপচাপ বসে থাকেনি, সে আরো গভীরে গিয়ে তদন্ত করতে থাকে। এরপর দেখতে দেখতে 21 তারিখ চলে আসে। গ্রামের মানুষরা সবাই জাঙ্গার পক্ষে, সবাই চায় রমেশের যেন যথাযথ শাস্তি হয়। কোর্টে প্রমাণ হয়ে যায় যে রমেশ ও তার ভাইরা মিলে প্রথমে কোমেরিকে মারধর করে এবং আগুনের মধ্যে পিটিয়ে তাকে মেরে ফেলে। জাজ সাহেব রায় শোনাতেই যাবেন, এমন সময় জাঙ্গা জাজকে বলে আমি এই কেসটা উইথড্র করতে চাই। তার এই কথাটা শুনে সেখানে থাকা সবাই মানুষ তো ভীষণ অবাক। জাঙ্গা বলে তাদের শাস্তি দিলেও আমার দাদা আর কখনোই ফিরে আসবে না। আমার দাদা যদি বেঁচে থাকতো হয়তো এইরকমটাই করতো। আপনার কাছে এখন আমার একটাই দাবি, ব্ল্যাক ম্যাজিকের নামে যে মৃত্যুগুলো হচ্ছে তাদের কথা মাথায় রেখে একটা নতুন আইন বের করুন। তারপর জাঙ্গা ঘরে এসে চুপচাপ খেতে থাকে, কারো কথায় সে কোনো উত্তর দিচ্ছে না। বাল্লিজা রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তখন একটা বড় টুইস্ট আমাদের সামনে আসে। জাঙ্গা বাল্লিজা ও লক্ষ্মীকে শান্ত গলায় বলে এই পুরো প্ল্যানটা দাদারই সাজানো। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয়। মামলার প্রথম দিনে যখন জাঙ্গা কোমেরির ব্যাপারে তদন্ত শুরু করে তখন লক্ষ্মী জাঙ্গাকে বলেছিল সেই দিন রাতে যখন কোমেরি বাড়ি ফিরেছিল তার হাতে একটা চোট দেখেছিল। সেই কথা শুনে জাঙ্গা কোমেরির অটোর কাছে এলে রক্ত লেগে থাকতে দেখে। সেই রক্তের ডিএনএ চেক করলে সে জানতে পারে এটা কোমেরির রক্ত নয়, এটা একটা গরুর রক্ত। এটা নিয়ে জাঙ্গার মনে সন্দেহ হলে সেই পুরোহিতের সাথে সে দেখা করে যার কাছে রমেশ কবিতার ব্যাপারে কথা বলতে গিয়েছিল। আর সেই পুরোহিতের কাছ থেকেই জাঙ্গা সেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে জানতে পারে। পুরোহিত তাকে বলে এই ব্ল্যাক ম্যাজিকটা করার জন্য যার উপরে ব্ল্যাক ম্যাজিকটা করা হবে সেই ব্যক্তির চুল, কাপড়ের একটু অংশ এবং তার পায়ে লেগে থাকা কাদার দরকার, যেটা দিয়ে একটা আটার পুতুল বানিয়ে মাটিতে পুঁততে হয়। আসলে এই ব্ল্যাক ম্যাজিকটি আর অন্য কেউ নয়, করেছিল কুমেরি। পুরোহিত জাঙ্গাকে আরো বলে এই ব্ল্যাক ম্যাজিকটা করার জন্য একটা গরু চাই। গ্রামের পঞ্চায়েত প্রধান রবির যে গরুর সাথে ধাক্কা হয়েছিল সেই গরুটির সাথে আসলে ইচ্ছে করেই কুমেরি অ্যাক্সিডেন্ট করিয়েছিল যাতে এক ঢিলে দুই পাখি মরে। আর এই ব্ল্যাক ম্যাজিক শেষ করার পর নিজেকে বাঁচানোর জন্য সেই চিতায় গিয়ে অন্তিম ক্রিয়া করতে হবে, যার জন্য অন্যের জুতো পরে নগ্ন অবস্থায় সেখানে যেতে হয়। এই কারণেই সেদিন রাতে কুমেরি তার নিজের জুতো না পরে লক্ষ্মীর জুতো পরে শ্মশানে গিয়েছিল। তারপর পুরোহিত জাঙ্গাকে এই রিচুয়ালের ব্যাপারে আরো অনেক কিছু বলে এবং তিনি আরো বলেন এই রিচুয়াল করার সময় কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না। আর এই কারণেই সেই দিন রাতে কুমেরি লক্ষ্মীকে ঘুমিয়ে পড়তে বলেছিল। তারপর সেদিন রাতে কুমেরি যা যা করেছিল সেই ঘটনা আমাদের দেখানো হয়। কুমেরি লক্ষ্মীর জুতো পরে তার অটো থেকে একটা বস্তা নিয়ে শ্মশানে যায়। সেখানে গিয়ে মাল্লিকে টাকা দিয়ে বলে 1 ঘন্টা যেন এদিকে কেউ না আসে। এরপর কুমেরি নগ্ন হয়ে বসে যায় ব্ল্যাক ম্যাজিকের শেষ ক্রিয়া করতে। মাল্লি যেহেতু কুমেরিকে এইরকম অবস্থায় আগে কখনো দেখেনি তাই সে এইরকম অবস্থায় কুমেরিকে দেখে তার ফোন দিয়ে একটা ভিডিও করতে থাকে। সে ভিডিও করছে, কুমেরি এটা জানতে পারলেও তার রিচুয়াল সে বন্ধ করে না। আর সেই সময় মাল্লি রমেশকে মেসেজ করে সেই খবরটা জানিয়ে দেয়। কুমেরির সমস্ত কাজ শেষ হলে মাল্লিকে ডাকে। সেই সময় আবার মাল্লি রমেশকে আসতে দেখে মাল্লি কুমেরিকে ধরে ফেলে। তারপর তো কি হয়েছে সবই আপনারা জানেন। এখন আপনারা তাহলে কি ভাবছেন মুভির সকল টুইস্ট সে? একদমই না। এরপর তো একটা বড় ঝটকা খেতে চলেছেন। জাঙ্গার মুখে এইসব কথা শুনে লক্ষ্মী ও বাল্লিজা তো একদমই বিশ্বাস করে না। তখন জাঙ্গা তাদের বলে দাদার মৃত্যুর তদন্ত করতে গিয়ে আমি মাল্লির ফোনটা খুঁজে পাই আর সেই ফোনের মধ্যেই আমি ভিডিওটা দেখেছি। এই নাও তোমরাও ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর বাল্লিজা ও লক্ষ্মী বলে কুমেরি এইসব কোথা থেকে শিখলো আর তার সাথে কবিতারই বা কি সম্পর্ক? তখন জাঙ্গা তাদের 15 বছর আগের একটা গল্প শোনায়। কুমেরি ছোটবেলায় তার এক কাকার কাছে থাকতো। তিনি ছিলেন একটা জ্যোতিষী এবং তন্ত্রবিদ্যাও করত। কুমেরি যখন স্কুলে পড়তো তখন তার কবিতার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু কবিতার বাড়ির লোক তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারলে তাদের সম্পর্ক তারা মেনে নেয় না। কুমেরিকে তারা অপমান করে স্কুল থেকে বের করে দেয়। কুমেরি ভেবেছিল এর পরেও হয়তো কবিতা তার পাশে থাকবে, কিন্তু কুমেরি দেখে কবিতা তাকে ভুলে অন্য একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে। তারপর থেকেই তার কাকুর কাছে সে
তন্ত্রবিদ্যা শুরু করে। সে তন্ত্রবিদ্যা শিখলেও সে কারো ক্ষতি করত না, বরং সবাইকে সাহায্য করত। জাঙ্গার মুখে কোমেরির সমস্ত ঘটনা শোনার পর লক্ষ্মী তো কান্নায় ভেঙে পড়ে। জাঙ্গা বলে, আমি এই কারণেই কোর্টে কেসটা তুলে নিয়েছি, কারণ সবার চোখে দাদা ভিকটিম হলেও আমার চোখে সে একজন খুনি, তাই আমি তাকে যথাযথ শাস্তি দেব। তখন বাল্লিজা বলে, একজন মৃত মানুষকে কিভাবে তুমি শাস্তি দেবে? জাঙ্গা তখন আরো একটা টুইস্ট রিভিল করে। জাঙ্গা বলে, দাদা এখনো বেঁচে আছে। আসলে সেদিন হাতাহাতির সময় দাদা রমেশের হাত থেকে পালাতে গেলে মাল্লি যখন তাকে ধরতে আসে, তখন দাদা মাল্লিকে সেই জ্বলন্ত চিতায় ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর রমেশ যেহেতু নেশার ঘোরে ছিল, তাই সে অত খেয়াল করতে পারেন, তাই রমেশরা ভেবেছিল ওটা হয়তো দাদা। এটা শুনে বাল্লিজা জাঙ্গাকে বলে, কোমেরি তাহলে এখন কোথায় আছে? জাঙ্গা বলে, ও যেখানেই থাক, ওকে আমি ঠিক খুঁজে বার করব। কি ভাবছেন এখানেই মুভিটি শেষ? একদমই না, এর পরেও রয়েছে একটা বড় টুইস্ট। সিন কাট হয়ে চলে যায় কয়েক মাস পর। কেরালার একটি গ্রামে একটি ছোট্ট হোটেলে কোমেরি নতুন জীবন শুরু করেছে। কিন্তু আমরা দেখি কোমেরি সেখানে একা নয়, তার সাথে রয়েছে কবিতা। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এটা হলো এই মুভির পার্ট 1। পার্ট 2টা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। যদি তোমরা কমেন্ট করো তাহলেই আমি এই মুভিটির নেক্সট পার্ট নিয়ে আসবো। তোমরা কমেন্ট না করলে এই মুভিটির নেক্সট পার্ট আর আসবে না। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।